প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা টিউটর চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ সবেমাত্র দ্বাদশ শ্রেণীতে উঠেছো এবং তোমাদের যাদের বিষয় সংস্কৃত রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব স্পেশাল হতে চলেছে। তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস যে অংশটুকু পড়তে হয়, সেই সংস্কৃত সাহিত্যের ইতিহাসের ক্লাস আজ থেকে শুরু হলো। অর্থাৎ আজ থেকে তোমাদের সংস্কৃত সাহিত্যের যে পাঠ পড়তে হয়, যে যে অংশগুলো রয়েছে, তার নিপুণ টেক্সট ধরে ধরে ক্লাস আজ থেকে শুরু হলো। এর পরবর্তী কতকগুলো ধাপে ধাপে আমরা সমস্ত ক্লাসটাকে কমপ্লিট করব। আশা করছি তোমরা সকলে সাথে থাকবে এবং আজকে যে এই ক্লাসটা আশা করছি তোমরা বুঝতে পারবে, এবং যদি বুঝতে পারো, যদি একটুও মনে হয় সাহায্য হয়েছে, একটু মনে হয় উপকার এসেছে তোমাদের ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু লাইক না করে যাবে না, লাইকটা অন্তত করবে। দেখো, তোমরা ক্লাস 11-এও সংস্কৃত সাহিত্যের ইতিহাস পড়েছো। যাদের সংস্কৃত বিষয় ছিল, ক্লাস 11-এও কিন্তু সংস্কৃত সাহিত্যের ইতিহাস তোমরা পড়েছো। সেখানে দুটো পার্ট ছিল, বৈদিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস আর লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। বৈদিক পাঠে বেদ এবং বেদের যে সমস্ত সাহিত্য, বেদানুগ যে সমস্ত সাহিত্য, সেগুলোকে পড়তে হতো। অর্থাৎ বেদ এবং বেদের সময়কাল, বেদের যে ভাগ, সেই সাহিত্যগুলো। আর লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে তোমরা কতগুলো জিনিস পড়েছিলে, যেমন মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত, গল্প সাহিত্য ইত্যাদি কতগুলো বিষয় তোমাদেরকে পড়তে হয়েছিল। ক্লাস 11-এর এই পর্যন্ত তোমরা পড়েছো। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের বিস্তার কিন্তু শুধু এইটুকুই নয়, বৃহৎ বিস্তার, অনেক কিছু আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস জানার জন্য। ক্লাস 12-এ বা দ্বাদশ শ্রেণীতে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে তোমাদের বৈদিক সাহিত্য নেই, অর্থাৎ বৈদিক যে পাঠ ছিল সেই বৈদিক পাঠ নেই। এখানেও তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস দুটো পাঠে ভাগ আছে। একটা লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যেটা মানে মানুষের সৃষ্টি রচনা, যে সমস্ত রচনাগুলি তার ইতিহাস, সেটা একটা পাঠ। আর একটা, সেটা লৌকিক সাহিত্যের ইতিহাসের মধ্যেই পড়ে, কিন্তু সেটা ঠিক সাহিত্য বা কাব্য গল্প নয়, সেটা বিজ্ঞান চর্চার সাহিত্য ইতিহাস বা সংস্কৃত বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলির ইতিহাস বলা চলে। তাহলে দুটো পাঠ কি কি পেলে? একটা লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যেগুলোতে কাব্য, নাটক ইত্যাদির বর্ণনা আছে, আর একটা হচ্ছে সংস্কৃত বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলির ইতিহাস বা বর্ণনা। এই দুটো পাঠ কিন্তু ক্লাস 12-এ তোমাদেরকে পড়তে হবে। এবার এই দুটো পাঠের সমগ্র অংশ কিন্তু পড়তে হবে না, সেখান থেকে কিছু কিছু জায়গা তোমাদেরকে পড়তে হবে, সেগুলো সিলেবাসে বলা রয়েছে। আমি কিছুক্ষণ পরেই তোমাদেরকে বোর্ডে সব বিষয়টা আলোচনা করব। আশা করছি তোমরা বুঝতে পারবে এবং ভালো লাগবে। দেখো, সংস্কৃত সাহিত্যের ইতিহাস বা যে কোনো সাহিত্যের ইতিহাস বোঝার আগে আমাদেরকে সাহিত্যের ইতিহাস কী জিনিস সেটা একটুখানি বুঝতে হবে, না হলে বিষয়টা মানে একটু অন্যরকম হয়ে যায়, এটাকে না বলে ঠিক যাওয়া যায় না। তাহলে দেখো, সাহিত্যের ইতিহাস যদি আমি বলি, তাহলে এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে সাহিত্য, আর একটা হচ্ছে ইতিহাস। ইতিহাস দুটো কথা কিন্তু এখানে রয়েছে। তাহলে তোমরা যদি বুঝতে চাও যে সাহিত্য কী জিনিস, সাহিত্য কাকে বলে, দেখো সাহিত্য কি, সমাজে যা চলে, সাহিত্যকে সমাজের দর্পণ বলা হয়, সমাজের দর্পণ বলা হয়। সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। সমাজে যা কিছু ঘটনা ঘটে, যা কিছু চলছে, যা কিছু চলেছে, সব কিছুই কিন্তু সাহিত্যের বিষয়ের মধ্যে পড়ে। এই সমস্ত সমাজের যে ঘটনা চলছে, এই সমস্ত ঘটনার জিনিসগুলিকে কেন্দ্র করে কোনো এক মানুষ একটা বিষয় রচনা করলো বা লেখালেখি করলো। এই যে লেখালেখি সৃষ্টি, এই সৃষ্টিটাকেই আমরা সাহিত্য বলে পরিচয় দিই, যে এই যে সৃষ্টি, সেটা কি লেখালেখি না, যা ইচ্ছা, কবিতা কেউ লিখতে পারে, কেউ গল্পও লিখতে পারে, কেউ উপন্যাসও লিখতে পারে, সমাজের বিভিন্ন বিষয়ের উপর লিখতেই পারে। কেউ ঘর সম্পর্কে, ঘরের প্রবলেম নিয়ে কিছু লিখতে পারে, কেউ রোমান্টিক উপন্যাস, কেউ কিছু লিখতে পারে। তো সেটাই বললাম যে সমাজে যা কিছু ঘটে থাকে বা যা কিছু ঘটতে পারে, সব কিছুই কিন্তু সাহিত্যের অন্তর্গত হয়। সেসব বিষয় নিয়ে লেখালেখি করলেই সেটাকে সাহিত্য বলা হয়। আর ইতিহাস, ইতিহাস কি? ইতিহাস হচ্ছে অতীত। বলে না, এই ছেলেটার ইতিহাস খুব ভালো নয়, মানে কি, ইতিহাস নিয়ে খোঁজ নিয়ে দেখো এই ছেলেটা ওরকম ছিল, মানে অতীত। অর্থাৎ সাহিত্য
এবং তার অতীত, সাহিত্য এবং তার অতীতে কি হয়েছে, সেই সাহিত্যের অতীতে কি ছিল, কোথা থেকে এসেছে, এই সম্পর্কে জানা। দেখো যে কোনো জিনিস সমাজের যে কোনো জিনিসের কিন্তু একটা অতীত থাকে। যেমন জুতো, মনে করো জুতা, এই জুতারও একদিন আবিষ্কার হয়েছিল। এই জুতাও ক্রমবিবর্তন হতে 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 আজকে আমরা যে রূপে পেয়েছি। মানে জুতোও কিন্তু একদিন প্রথম আবিষ্কার হয়েছিল। এই যে পেন, এই পেনও কিন্তু একদিন প্রথম আবিষ্কার হয়েছিল। এই পেন ধীরে ধীরে বদলাতে বদলাতে এটা আরও আবিষ্কার হতে হতে আজকে এই রূপে আমরা পেয়েছি। তাহলে আমরা যদি এই পেনের ইতিহাস খুঁজতে চাই, যে পেন কিভাবে হয়েছিল, তাহলে কিন্তু সেটা একটা বিশাল কথা, যে পেন প্রথম কোথায় আবিষ্কার হয়েছিল, কিভাবে আবিষ্কার হয়েছিল, কোথা থেকে এসেছিল, সেই বিশাল কথা। তাহলে সেটা হচ্ছে পেনের ইতিহাস। ঠিক সেরকম সাহিত্যের ইতিহাস বলতে সাহিত্যে যা ঘটেছিল তার ইতিহাসকে তুলে ধরা বা অতীতকে তুলে ধরা সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়ে। এবার প্রশ্ন আসবে কোন সাহিত্য? দেখো যে ভাষার কথা বলা হচ্ছে বা যে ভাষার আলোচনার কথা বলা হচ্ছে সেই সাহিত্য। আমরা এখানে সংস্কৃত ভাষার আলোচনার কথা বলছি, সেই জন্য সংস্কৃত সাহিত্য। কেউ যদি হিন্দি ভাষার কথা বলে হিন্দি সাহিত্য, বাংলা ভাষার কথা বলে বাংলা সাহিত্য। সমস্ত সাহিত্যেরই কিন্তু ইতিহাস আছে, সমস্ত সাহিত্যেরই কিন্তু বিবর্তনের ধারা আছে, সমস্ত সাহিত্যেরই কিন্তু অতীত আছে। হিন্দি সাহিত্যেরও অতীত আছে, হিন্দি সাহিত্যের ইতিহাস আছে। বাংলা, উর্দু, ফরাসি, যে কোনো ভাষা, ইচ অ্যান্ড এভরি ভাষা, সব কিছু সবারই কিন্তু একটা ইতিহাস আছে, অতীত আছে। সেই অতীতে কিন্তু সকলেই একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটাকেই আমরা আজকে আলোচনা করছি কি, সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস। তাহলে সংস্কৃত সাহিত্যে যা ঘটেছে, সংস্কৃত সাহিত্যে অতীতে যা ঘটেছে, সংস্কৃত সাহিত্যে অতীতে যা কিছু লেখালেখি হয়েছে, সেই সমস্ত তথ্যগুলির ইতিহাস, সেই সমস্ত তথ্যগুলির অতীত আমরা তুলে ধরছি। সেই সমস্ত তথ্য সংস্কৃত সাহিত্যে অতীতে কোন লেখক, কোন কবি কী কী লিখেছেন, তাদের সেই লেখালেখির বিবরণ, তাদের সেই লেখালেখির অতীত কাহিনীটা আমরা তুলে ধরছি। সেটাই হলো সংস্কৃত সাহিত্যের ইতিহাস, আর কিচ্ছু নেই। এবার সংস্কৃত সাহিত্যের ইতিহাস দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে তোমরা ক্লাস 11-এ পড়েছো, একটা হচ্ছে বৈদিক অর্থাৎ যেটা বেদকে নিয়ে, আর একটা হচ্ছে লৌকিক অর্থাৎ যেটা মানুষে রচনা করেছে। লৌকিক মানে কি, লোকের দ্বারা সৃষ্ট, যেটা মানুষের সৃষ্ট। মানে আমাদের হিন্দু ধর্মমতে এটা মান্যতা দেওয়া হয় যে বেদ মানুষের সৃষ্টি নয়, বেদ ভগবানের দান বা ভগবান সৃষ্টি করেছেন, কোনো মানুষ লেখেনি। সেই জন্য বৈদিক সাহিত্যকে অপৌরুষেয় বলা হয় না, অপৌরুষেয় মানে মানুষের সৃষ্টি নয়। আর লৌকিক সাহিত্য যেটা মানুষের সৃষ্টি করেছে, যেটা মানুষের দ্বারা, যেটা কবি সাহিত্যিকরা লিখেছেন সেটা। তাহলে দুটো ভাগ। আমাদের ক্লাস 12-এ এই জায়গাটাই পাঠ্য, লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। বৈদিকের কোনো ব্যাপার নেই, ক্লাস 12-এ বৈদিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস পাঠ্য নেই, লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস পাঠ্য আছে। সেখানে আবার দুটো ভাগ আছে, একটা নাটক ইত্যাদি, আর একটা হচ্ছে ওই সংস্কৃত যে বিজ্ঞান চর্চার যে গ্রন্থগুলি সেগুলি। এই হচ্ছে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মোটামুটি বিবরণ। এখনও পর্যন্ত যা বোঝালাম আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই একটা কমেন্ট করে দেবে যে কি প্রবলেম হচ্ছে, আর তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই যেন কমেন্ট করবে, যে কোন জেলা থেকে তুমি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, জানালে অবশ্যই খুশি হব। এরপরে দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাসের আমাদের কোন জায়গাগুলো পড়তে হবে। লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস পড়তে হবে, কিন্তু লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস তো এইটুকুনি নয়, অনেকটা জায়গা, বিশাল আকৃতি। তাহলে কোন জায়গাগুলো পড়তে হবে? দেখো কতকগুলো লেখকের রচনা সম্পর্কে আমাদের জানতে হবে, কতকগুলো লেখক, তাদের রচনা। সংস্কৃত সাহিত্যে লেখককে কবি বলা হয়, যে কোনো লেখক, তিনি কবিতা রচনা করেছেন তাকেও কবি বলা হয়, যিনি কবিতা রচনা করেননি অর্থাৎ নাটক রচনা করেছেন তাকেও কিন্তু কবিই বলা হবে। সংস্কৃত সাহিত্যে কবি, সকলকে কবি বলা হয়। কবিকে ত্রিকালদর্শী বলা হয়, যিনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান তিনটে কালকেই দর্শন করেন, তিনি ত্রিকালদর্শী কবি। দেখো এখানে আমাদের কোন কোন লেখকের তথ্য পড়তে হবে। লেখক বা কবি, সংস্কৃত সাহিত্য কবি বলে, ঠিক আছে, তো আমি কবি লিখলাম। প্রথমে আছি ভাস। ভাস একজন সংস্কৃত সাহিত্যের বিখ্যাত নাট্যকার। তিনি অনেক নাটক লিখেছেন, সেই নাটকের জন্য তিনি সংস্কৃত সাহিত্যে বিখ্যাত হয়েছেন। তাকে আমরা মনে রেখেছি, সংস্কৃত সাহিত্যে স্থান দিয়েছি, কারণ তিনি প্রচুর নাটকের দ্বারা আমাদের মনোতুষ্টি করেছেন, মনোরঞ্জন করেছেন। সে কারণে এই ভাস একটা খুব ভাইটাল জায়গা,
মানে ভাসের জীবনী এবং ভাসের নাটকগুলি একটা ভাইটাল জায়গা, তোমাদের পরীক্ষায় খুব আসে এখান থেকে, ঠিক আছে। তাহলে ভাস কিন্তু গুরুত্বপূর্ণ। এবার ভাসের সব নাটক, ভাসের 13টি নাটক লিখেছেন মোট, সবকটা নাটক তোমাদের পাঠ্য নেই, তোমাদের শুধু স্বপ্নবাসব দত্তম নামের একটি নাটক আছে, এই নাটকটাই কিন্তু তোমাদের পাঠ্য ভাসের হলো, ভাস হলো। এবার আছে কালিদাস, কালিদাস শূদ্রক সবেরই আছে, হ্যাঁ। কালিদাসের অভিজ্ঞান নাটকটি তোমাদের পাঠ্য আছে, অভিজ্ঞান শকুন্তলম যে নাটকটি, এই নাটকটি পাঠ্য আছে। শূদ্রক, কালিদাস সম্পর্কে তোমাদের একটু বলে দিই। কালিদাস সংস্কৃত সাহিত্যের অন্যতম একজন বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত লেখক, মানে যত তাঁর সম্পর্কে বলা হবে ততই যেন কম। অভিজ্ঞান শকুন্তলম পড়লে আমরা সেই বিষয় কিন্তু মানে বুঝে যাই। যদি কোনো দিন অভিজ্ঞান শকুন্তলম তোমাদের পড়ার সৌভাগ্য হয়, তখন তোমরা বুঝবে যে কালিদাসকে কেন সংস্কৃত সাহিত্যেও যেমন শ্রেষ্ঠ, বিশ্ব সাহিত্যেও কিন্তু কালিদাস ততোধিক প্রসিদ্ধ এবং ততোধিক বিশিষ্ট জন একজন। তো তারপর আছে শূদ্রকের একটি নাটক প্রকরণ আছে, বা নাটক বলতে পারো, মৃচ্ছকটিকম, একটি নাটক বা প্রকরণ বলা হয় এটাকে, নাটকই বলে সাধারণত গোদা বাংলায়, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রকরণ, ঠিক আছে, মৃচ্ছকটিক। আর আছে বিশাখ দত্ত। শূদ্রক সম্পর্কে একটু বলে রাখি, শূদ্রকও একটি মাত্র নাটকের জন্য বিখ্যাত, মৃচ্ছকটিক একটি নাটক লিখেছিলেন তিনি সংস্কৃত ভাষার, খুবই বিখ্যাত নাটক এবং খুবই সুন্দর নাটক, তো তার জন্য তিনি কিন্তু বিখ্যাত হয়ে আছেন শূদ্রক। তো তার এই মৃচ্ছকটিক নাটকটা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। আর আছে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস নাটকটার জন্যও কিন্তু বিশাখ দত্ত ভীষণভাবে বিখ্যাত ছিলেন সংস্কৃত সাহিত্য জগতে, তিনি বিশেষভাবে বিখ্যাত। মুদ্রা রাক্ষস নাটক বিশাখ দত্তের বিখ্যাত একটা নাটক, তিনি এই নাটকটার জন্য কিন্তু বিখ্যাত আছেন। তোমরা এইগুলো কিন্তু তোমাদের পাঠ্য, মানে জাস্ট ভাস, তার একটু পরিচয় এবং তার এই যে কীর্তি, কবিদের একটু পরিচয় এবং কবিদের কীর্তি, এইগুলো পড়লেই কিন্তু তোমাদের মোটামুটি হবে। আর বিশেষ কিছু প্রচুর অনেক তথ্য জানার কিন্তু প্রয়োজন তোমাদের নেই। আর সংস্কৃত বিজ্ঞান বিষয়ক যে গ্রন্থগুলি, অর্থাৎ যে সায়েন্টিফিক লিটারেচার অফ সংস্কৃত, সেখান থেকে পড়তে হবে আর্যভট্ট বরাহমিহির চরক সংহিতা, সুশ্রুত সংহিতা। আর্যভট্ট বরাহমিহির চরকের সংহিতা এবং সুশ্রুতের সংহিতা, আমি এখানে নিচে লিখছি, ঠিক আছে। কি কি পড়তে হবে? আর্যভট্ট সম্পর্কে, বরাহমিহির আর চরক সংহিতা আর সুশ্রুত সংহিতা, এই চারটে জিনিস তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এই চারটে জিনিস তোমাদের পাঠ্য, আর্যভট্ট, বরাহমিহির, চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা, এই চারটে জিনিস কিন্তু তোমাদের পড়তে হবে। এই চারটে টপিক তোমাদের পড়তে হবে, আর কিচ্ছু পড়তে হবে না। এই কটা সংস্কৃত সাহিত্যের ইতিহাসের তোমাদের বিষয়, এই কটা পড়লেই মোটামুটি তোমাদের হয়ে যাবে। এখান থেকে এবার আসি যে কী ধরনের নোটস আসে বা কী ধরনের প্রশ্ন আসে। দেখো, এখান থেকে যেমন ভাস থেকে স্বপ্নবাসব দত্তম টিকা আসে, ভাসের জীবনী থেকে ভাস সমস্যা বলে একটা প্রশ্ন হয়, কালিদাসের থেকে অভিজ্ঞান শকুন্তলম নাটক নিয়ে টিকা আসে, শূদ্রকের মৃচ্ছকটিক টিকা আসে, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস টিকা আসে, আর্যভট্ট এখানে দেয় ভারতের গণিত চর্চায় আর্যভট্ট বরাহমিহির অবদান, অথবা টিকা চরক সংহিতা সুশ্রুত সংহিতার মধ্যে যে কোনো একটা টিকা। এখানে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের দুটো প্রশ্ন করতে মানে থাকে, একটা লিখতে হয়, দুটো প্রশ্ন থাকে, এ অথবা বি, যে কোনো একটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হয়। একটা প্রশ্ন থাকে কি বললাম, লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের ওই যে এই জায়গা, এই পার্টটা থেকে একটা প্রশ্ন থাকে, আর এই পার্টটা থেকে আরেকটা প্রশ্ন থাকে, ঠিক আছে। একটা প্রশ্ন ওই দিকটা থেকে থাকে, একটা প্রশ্ন এই দিকটা থেকে থাকে, যে কোনো তুমি একটা লিখতে পারো, ঠিক আছে। এটা থেকে বিজ্ঞান, একটা থেকে লৌকিক সাহিত্যের ইতিহাস থেকে, আর একটা থেকে বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলির মধ্যে, যে কোনো একটা কিন্তু তোমাকে লিখতে হয়, তুমি যে কোনো একটা এখান থেকে বেছে নিতে পারো।
তো আজকে আমাদের প্রথম ক্লাস ছিল, এইটুকুই আজকের ক্লাসটা। আশা করছি ভালো লেগেছে। আজকে আমি সিলেবাসটা তোমাদের আলোচনা করলাম যে কী কী আমাদের পড়তে হবে এবং কতটুকুনি পড়তে হবে। আশা করছি ভালো লেগেছে। দূর যখন দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, অবশ্যই একটা লাইক করে যাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। এই ধরনের অনেক ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে আছে।